আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি নীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। শারীরিক অবস্থার কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে বিমানসহ সার্বিক প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা পরামর্শ দিলেই তাকে বিদেশ নেওয়া হবে। বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এছাড়া খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান তার। আরও জানাচ্ছেন এয়ার বাদল। গেল 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCU-তে। সেখানেই তার চিকিৎসা চলছে। 3 বারের এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়। লন্ডনে নিতে ঢাকায় এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শাশুড়ির কাছে হাসপাতালে গিয়ে নিজেই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা তদারকি করছেন তিনি। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি বিদেশি চিকিৎসকরা একযোগে নিরলসভাবে কাজ করছেন। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। খালেদা জিয়াকে নিয়ে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। আজ ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এর আগে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এখন আসছে না বলে জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো আছে কিনা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে যোগাযোগ করা হবে। গণমাধ্যমকে তিনি একথা জানান। কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে না, আমাদের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার ফ্লাই করার জন্য হেলথ ফিটনেস যেটা প্রয়োজন আছে ওটা অর্জন হলে আমরা মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কাতার এয়ারওয়েজের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে বলবো। AR বাদল, RTV, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন জানাবেন যে বেগম খালেদা জিয়ার বিদেশ নেয়ার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে নতুন কোনো কিছু জানানো হয়েছে কিনা? নতুন কোনো তথ্য আর দেওয়া হয়নি, তবে যেই কথাটি ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন যে সেফলি ট্রান্সফার, এই সেফলি ট্রান্সফারের মধ্যে আসলে সব ধরনের বিষয়গুলো যুক্ত রয়েছে। কারণ বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের তার শারীরিক কন্ডিশন থাকা দরকার সেটি যে নেই সেটি কিন্তু তিনি ব্রিফিংয়ে স্পষ্ট করে বলেছেন। অর্থাৎ বিষয়টি যদি একটু ব্যাখ্যা করে বলি, বেগম জিয়া কিন্তু বাই রোডে কিংবা ট্রেনে অথবা জাহাজে করে যাবেন না, তাকে নিয়ে যেতে হবে এয়ার বাসে করে। এখন এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে তাকে এয়ারপোর্টে নিতে হবে এবং এয়ারপোর্ট থেকে তাকে লম্বা একটি জার্নির মাধ্যমে লন্ডনে নিয়ে যেতে হবে। এবং যারা নিয়মিত ফ্লাইটে যান তারা জেনে থাকবেন যে মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক অবস্থাটা থাকে, যখন বিমান উপরে উঠে যায় তখন কিন্তু সেটির উপর এক ধরনের চাপ তৈরি হয়, অর্থাৎ তখন শ্বাস প্রশ্বাস নিতে কিছুটা সমস্যা তৈরি হয়। এখন বেগম জিয়ার সবচেয়ে বড় সমস্যা জায়গাটি কিন্তু এই ফুসফুসে অর্থাৎ শ্বাস প্রশ্বাসে।
তো এই অবস্থায় তাকে এই এত উঁচু হাইয়ে নিয়ে যাওয়াটা কতটা তার জন্য যৌক্তিক সেই বিষয়টি চিকিৎসকরা ভাবছেন। সকল চিকিৎসক যারা রয়েছেন, বাংলাদেশের যারা চিকিৎসক এখানে উপস্থিত আছেন এবং চীনের 10 জন চিকিৎসক, পাশাপাশি লন্ডন ব্রিজ হসপিটালের একজন চিকিৎসক, তারা এখানে কিন্তু উপস্থিত আছেন। তারা বিষয়গুলো আলোচনা করছেন, বিবেচনা করছেন। পাশাপাশি তাদের সাথে লন্ডন ক্লিনিকের 3 জন চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের 6 জন চিকিৎসকও এই ভার্চুয়ালি তারা যোগাযোগ করছেন। যদি মনে করেন, কখনো যদি মনে হয় তাদের কাছে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ফ্লাই করা সম্ভব, তাহলেই তারা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে দলকে জানাবেন এবং দল সাথে সাথে কাতারের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে আসবেন। কাতারের পক্ষ থেকে সেটি স্পষ্ট করে বলা হয়েছে তারা প্রস্তুত আছে, যখনই তারা চাহিদা দেবেন তখনই সেটি পাঠিয়ে দেওয়া হবে। তো আমার কাছে এই হচ্ছে থাকা সবশেষ তথ্য। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি 3:30টার দিকে এসেছিলেন, এখনও ভেতরে অবস্থান করছেন। চিকিৎসকদের সাথে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি নানান আলোচনা করছেন। হাবিবা, এই হচ্ছে এবারকার থেকে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান এবং তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের কার্যক্রম পুরোদমে চলছে বলেও জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত। তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেও শঙ্কা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। দলের চেয়ারপারসন হাসপাতালে ভর্তি থাকায় কয়েকদিন ঢিমেতালে চললেও আবারও সক্রিয় বিএনপির মাঠের রাজনীতি। এরই ধারাবাহিকতায় সকালে কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ সময় তিনি আগামী নির্বাচনে ভোট বিপ্লব করার আহ্বান জানান। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমান দেশে ফিরবেন না এমন গুঞ্জন উড়িয়ে দেন তিনি। যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক, আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচনী প্রচারে কিছুটা ধীরগতি আসলেও তা আবারও সক্রিয় হয়েছে বলে জানান তিনি। নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। অন্যদিকে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ইশতেহার হবে জনগণের অঙ্গীকার। কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। তারেক রহমান দেশে আসা যখনই উপযুক্ত মনে করবেন তখনই আসবেন এবং দলের নেতৃত্ব দেবেন বলেও জানান রুহুল কবির রিজভী। যখন মনে করবেন তিনি তখনই আসবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। আগামী নির্বাচন সরকারের জন্য বড় পরীক্ষা, তবে এই নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সবকিছুর ভিত্তি হলো আইন শৃঙ্খলা, তাদের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে প্রার্থীর হারার সম্ভাবনা থাকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই, আপনারা জানেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে
আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 1,94,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে 1,75,573 জন পুরুষ এবং 18,968 জন নারী। দেশভিত্তিক নিবন্ধনের মাধ্যমে সৌদি আরব থেকে সর্বোচ্চ 38,374 জন এবং যুক্তরাষ্ট্র থেকে 19,227 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। শনিবার বেলা 2টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়। গত 18 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন। ফ্যাসিবাদ বিদায় নিলেও ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য হাতে হাতে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান AKM আনোয়ারুল ইসলাম চাঁদ সহ 8 দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। জনগণের সমর্থন পাবো না, তাহলে পাকাপোক্ত প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এনবিআর-এর আধুনিকায়নের নতুন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনায় এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সহ সবার ব্যবসা উন্নত এবং স্বচ্ছ করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। জলবায়ু, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে বাংলাদেশের মূল নীতিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা। কর্পোরেট কর ও ভ্যাট সংস্কারের তাগিদ দিয়ে বক্তারা রাজস্ব আহরণের আওতা বাড়ানোর দাবি জানান। আপনার কাছাকাছি ব্যবসা করে সে আপনার মতো ট্যাক্স দেয় না বা মোটেও দেয় না, তখন কিন্তু এটা আপনাকে ডিমোটিভেটেড করবে, কারণ আপনি তার সাথে টিকতে পারবেন না। এই জায়গাগুলোতে আমাদের হাত দেওয়ার জন্য আমি যেটা করছি যে আমাদের এন্টায়ার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে সবগুলো কাজকে আমরা অটোমেট করছি। যেমন এইবার আপনারা ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, দেখবেন যে অনলাইনে সবাইকে ট্যাক্স রিটার্ন দিতে হচ্ছে। আপনারা ইনফরমেশনগুলো দিবেন, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্যপ্রাণীর রক্ষায় মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে। তরুণ প্রজন্ম এগিয়ে আসায় তা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা না থাকলে ভালো কিছু অর্জন সম্ভব নয় বলেও জানান তিনি। সকালে আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন উপদেষ্টা। বনায়ন রক্ষায় দেশের উপকূল এলাকা থেকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল বাতিলের প্রক্রিয়া চলছে বলেও জানান রিজওয়ানা হাসান। বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায়, তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। বিপরীতে আপনি যে যুক্তিগুলো তুলে ধরবেন সেই যুক্তিগুলো মানুষের কাছে তুলে ধরতে, মানুষকে বোঝাতে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর লাগবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়ে মুখ খুলেছেন দেশটির
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। গত বছর আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার 15 বছরের শাসন। ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি হয়, এছাড়া আহত হয় হাজার হাজার মানুষ। তিনি এখানে এসেছেন একটি নির্দিষ্ট পরিস্থিতির কারণে। আমার মনে হয় সে পরিস্থিতি তার সঙ্গে যা ঘটেছে তার একটি স্পষ্ট প্রভাবক। তবে আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত তাকেই নিতে হবে। ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এর আগে ঢাকাসহ 4 বিভাগে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেন 32,000-এরও বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। দীপ্তচন্দ্র পালের সহায়তায় এয়ার বাদলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের 4টি বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোতে দেখা যায় ভর্তি ইচ্ছুকদের ভিড়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানান। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে, মানে কোশ্চেনটা একটু হার্ড। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে, অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। মানে এখন দেখা যাক সৃষ্টিকর্তার উপর কি হচ্ছে। বেলা 11:30টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি। খুবই কঠিন একটি প্রতিযোগিতা, কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে, সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যতদূর সম্ভব সমর্থন করা উচিত, ফ্যাসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না। এবার 1050টি সিটের বিপরীতে পরীক্ষায় অংশ নেন 32,000-এর বেশি শিক্ষার্থী। প্রতি সিটের জন্য প্রায় 33 জন শিক্ষার্থী লড়াই করেছেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। দেশব্যাপী চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। রবিবার থেকে সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। শনিবার শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য 3 দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হয়। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে গত 3রা ডিসেম্বর থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষকরা। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। দখলমুক্ত হয় একের পর এক জেলা। ভুটান ও ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতিতে কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হয় পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমও তুলে ধরতে থাকে তাদের বর্বরতার চিত্র। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের উত্তাল ৬ ডিসেম্বরের কথা তুলে ধরছেন সহকর্মী জিএম মাহমুদ। ৬ ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধের এই দিনে বাংলার দামাল ছেলেদের অপ্রতিরোধ সংগ্রামে পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। ভোর থেকেই শুরু হয় পাক নবম ডিভিশনের পলায়ন পর্ব। দেশের প্রায় সব জায়গাতেই হানাদার ও তাদের দোসররা বাধ্য হচ্ছিল পিছু হটতে। তবে পালাবার পথে রাস্তা ও ব্রিজগুলো ভেঙে রেখে যাচ্ছিল তারা। দুঃখ, বেদনা, শোক এটাও যেমন পাশাপাশি ছিল, আবার একটা এই সমস্ত শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আরও বেশি প্রতিশ্রুতিশীল, প্রতিজ্ঞাবদ্ধ হই এবং শপথবদ্ধ হই যে আমাদের এই যুদ্ধে জয়লাভ করতেই হবে।
এদিন ভুটান ও ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, যা মুক্তিযুদ্ধের গতিকে আরো বেগবান করে। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান। 6 তারিখেই আমাদের একটা আত্মবিশ্বাস জন্মেছে যে আমাদের এই যুদ্ধ হয়তো অচিরেই একটা সমাপ্তি, অর্থাৎ বিজয়ের মধ্য দিয়ে আমাদের এই যুদ্ধটা সমাপ্তি হবে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাক ভারত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে দ্বিতীয় দফা ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। বিদেশি গণমাধ্যমে প্রকাশ হতে থাকে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নারী ধর্ষণ ও নৃশংসতার চিত্র। ভয়েস অফ আমেরিকা বা বিবিসি, বিশেষ করে আকাশবাণী থেকে যে সংবাদটা প্রচারিত হতো, তখন আমরা অনেক উৎসাহিত হতো। বিকেলে লাকসাম, 14 গ্রাম ও ফেনীতে দৃঢ় অবস্থান নেয় মুক্তিবাহিনী। যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে আরও পিছু হটে হানাদাররা। রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সুনামগঞ্জ ও সিলেটের শমশেরনগর যৌথ বাহিনীর পূর্ণ দখলে আসে। শত্রুমুক্ত হয় কুড়িগ্রাম, লালমনিরহাট, ঝিনাইদহ ও যশোর জেলা। এসব অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে যায় চূড়ান্ত বিজয়ের দিকে। 71-এর স্বপ্ন, যেটা আমরা এখনো পুরোপুরি বাস্তবায়িত করতে পারি না, আগামী দিনে অবশ্যই আমরা 71 এবং 24কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং তরুণ সমাজ এই বাংলাদেশে আগামী দিনের নেতৃত্ব দেবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। গত এক রাতের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এতে ক্রেতাদের মধ্যে দেখা গেছে অসন্তোষ, বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। অন্যদিকে সরকারের সিদ্ধান্ত ছাড়াই বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, এতে পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে। ডিসেম্বর মাস বছরের শেষ, পেঁয়াজ আসলে চাইবে গেছে, এই তুলনায় একটু বাড়ছে। চলতি মাসটাই মনে করেন বাজারটা আপ ডাউন করবে, চলতি মাসটা পরে বাজারটা নিমন্ত্রণ হয়। সরকারের অবশ্যই তদারকি প্রয়োজন। এত দাম হয় কেমনে? একদিনে 2 দিনে দামটা বাড়ে কেমনে? সমস্ত সিন্ডিকেট কোন ডারমিতে যাবেন আপনি সিন্ডিকেট ছাড়া। এদিকে সরকারের অনুমতি ছাড়াই বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 9 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। একইভাবে 5 লিটারের বোতলের দাম 43 টাকা এবং 2 লিটারের বোতলের দাম বাড়িয়েছে 18 টাকা। হঠাৎ তেলের দাম বেশি, আগের দিন আসছে পুরান রেট, পরের দিন নতুন রেট। সরকার তো রেট বাড়ায়নি, রেটটা বাড়াইছে কোম্পানি মাল দিছে ডিলারে, নতুন রেট ডিলারে বাজারে ছাড়ছে। এছাড়া ভরা মৌসুমেও বাজারে সবজির দাম চড়া, ফলে দৈনন্দিন বাজারে চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর। অধিকাংশ সবজির দাম প্রতি কেজি 60 থেকে 80 টাকার ঘরে রয়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। বিচারক সংকটে সাতক্ষীরার ম্যাজিস্ট্রেট ও জজ আদালতে তৈরি হয়েছে 57,000 মামলার জট। এতে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। জেলার নতুন করে 16টি আদালত চালু হলেও নানা সংকটে বিচারিক কাজে আসেনি কোনো গতি। সাতক্ষীরার প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। 1984 সালে প্রশাসনিক সুবিধার জন্য সাতক্ষীরা মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করে তৎকালীন সরকার। বিচার প্রার্থীদের সুবিধার্থে খুলনা থেকে পর্যায়ক্রমে দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলো নেওয়া হয় সাতক্ষীরায়। বর্তমানে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 57,000-এর ওপরে। এতদিন জেলা জজের অধীনে 17টি আদালতে চলত বিচারিক কার্যক্রম। সম্প্রতি জেলায় আরও 16টি নতুন আদালত সৃষ্টি করেছে সরকার, তবে এতেও সুফল মেলেনি বিচার প্রার্থীদের। 83 সালের পর্যন্ত আপিল এখনো পর্যন্ত পেন্ডিং আছে, যার মূল মামলা ছিল 68 সালে। 10 তলায় উঠতে হয়, 8 তলায় উঠতে হয়, বিচার প্রার্থীরা অনেক ভোগান্তি পাচ্ছে। মক্কেলরা, বৃদ্ধ উকিলেরা, বাচ্চা মানুষ, মহিলা মানুষ, এরা এত পথ এটা উঠতে পারে না, এই যে এটা বন্ধ করে রাখছে। অবকাঠামো আর জনবল সংকটে নতুন আদালত সৃষ্টির পরেও এ সুফল পাওয়া যাচ্ছে না বলে দাবি আইনজীবীদের। বিচারক সংকট আছে এবং বিচারকদের সহযোগিতা করার জন্য যে কোর্টের স্টাফ লাগে, সেই স্টাফগুলো এখানে সংকট আছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে অন্তত এখন বর্তমান 4 জন টোটালি নাই।
তবে মামলার দীর্ঘসূত্রতার মাঝেও কিছুটা স্বস্তি দিচ্ছে লিগ্যাল এইডস কার্যক্রম। গত 2 মাসে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে যেখানে নিষ্পত্তি হয়েছে 3 শতাধিক মামলা। আমাদের কর্তৃপক্ষ একটি প্রজেক্টের মাধ্যমে 7টি আইনের অধীনে মধ্যস্থতা কার্যক্রম বাধ্যতামূলক হিসেবে আইন প্রণয়ন করেছে। এখানে যদি মধ্যস্থতা কার্যক্রম সফল হয় সেক্ষেত্রে আমরা একটা চুক্তিপত্র প্রণয়ন করব, যেটা ডিগ্রি হিসেবে কাউন্ট করা হবে। দ্রুত মামলা জট কমানোর পাশাপাশি জেলার লিগ্যাল এইডস কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি সেবা প্রত্যাশীদের। সুলাইমান কবির, RTV। রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। সকালে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভোর 4:30টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন মোহাম্মদ জলিল মিয়া, আনেজা বেগম, আসিফ মিয়া, সাকিব মিয়া, মুনিরা ও 6 বছরের শিশু ইভা। দগ্ধদের মধ্যে একজন বার্ন ইউনিটে এবং বাকিদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM-A ফায়েজ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন, বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন শিক্ষার্থীদের 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী কারিকুলামে গুরুত্ব দেওয়ার কথা বলেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান M শামসুল আলম লিটন কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উপর বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার তুলে ধরেন। সমাবর্তনে 2326 শিক্ষার্থীকে ডিগ্রি ও চ্যান্সেলর্স বোর্ড অফ ট্রাস্টিজ ও ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড সহ 27 জনকে সম্মাননা দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও দরিদ্রতার মাঝে কম্বল বিতরণ করেছে সবার আগে বাংলাদেশ। বিকেলে রাজধানীর 7তলা বস্তির সংলগ্ন মাঠে বস্তিবাসীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ সহ বনানী থানা বিএনপি, স্থানীয় ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। বারবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও কায়েমি স্বার্থের কাছে পরাভূত হয়েছে। রাজধানীর সিরডাপ সম্মেলন কেন্দ্রে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আলোচকরা। বর্তমানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অস্তিত্ব সংকট আরও প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে বক্তারা বলেন, নির্বাচন নিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা অত্যন্ত বেদনার, একই সঙ্গে উদ্বেগ ও শঙ্কার। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি নির্বাচনের আগেও পরে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।